How are you, students? I think all are well. I am also fine. Thank you. তো তোমরা জানো তোমাদের এলাসিন তারাদু যোগেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস চলতেছে। তারই ধারাবাহিকতা আমি কয়েকটি ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতা আমি আজকে ক্লাস নিয়েছি তোমাদের ইংরেজি সম্পর্কে একটি ক্লাস নেব আমি। সেটি হচ্ছে টেন্স সম্পর্কে। টেন্সটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। টেন্সকে বলা হয় প্রাণ, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই টেন্স সম্পর্কে আজকে আমি তোমাদের একটু ধারণা দিব। আশা করি তোমরা এই ক্লাসটি একটু মনোযোগের সাথে অনুসরণ করবে, তোমাদের অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। তো টেন্স সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই তোমরা মনোযোগী হবে। টেন্স মানে হচ্ছে, টেন্স মিন্স টাইম। হোয়াট ইজ টাইম? ইউ নো, সময় বা কাল। তো কাল মানুষের প্রত্যেকটি মানুষের জীবনেরও তিনটি সময়ের মাধ্যমে তার জীবন অবসান ঘটে। অতীতকাল, যে কাজটি আমরা রেখে আসছি, অতীতে আমরা যে কাজগুলো করছি সেটাকে বলা হয় অতীতকাল। আমরা এখন যে তোমাদের সামনে আমি আলাপ করছি তোমাদের সাথে, তোমাদের এই বিষয় নিয়ে, পড়াশোনা নিয়ে, তোমার ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে আলোচনা করছি, এটা হলো চলমান বর্তমান। আর যেটা আমরা ভবিষ্যতে করব বা আমার করার দরকার হবে সেটা হলো ভবিষ্যৎ। তো ইংরেজিতে এরকমভাবে সময়কেও বা টেন্সকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স। তো তোমরা খাতার মধ্যে লিখতে পারো, লিখলে মনে হয় আমাদের উপকারটা বেশি হবে। এক, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। দুই, পাস্ট টেন্স। তিন, ফিউচার টেন্স। ফিউচার টেন্স। তো টেন্স তিন প্রকার। প্রেজেন্ট টেন্স আমি আগে একটু তোমাদের সামান্যতম ধারণা দিলাম। বর্তমান কাল, যে ভার্বের কাজ বর্তমান সময় সম্পন্ন হয় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স, যে ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বা ঘটে গেছে সেটি হচ্ছে পাস্ট টেন্স। আর যে ভার্বের কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বা যেটা আমরা করব সেটিকে বলা হয় ফিউচার টেন্স। তো আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রেজেন্ট টেন্স তারপরে ধারাবাহিকভাবে আমি তোমাদের পাস্ট টেন্স, ফিউচার টেন্স সম্পর্কেও আলোচনা করব। তোমরা ক্লাসগুলি নিয়মিতভাবে অনুসরণ করবে। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, present perfect tense,
4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা সবাই খাতায় লিখে নাও। তো তোমরা বানানগুলি খুব পরিষ্কার করে শিখবে। বানানগুলি শেখার জন্য তোমরা অবশ্যই বিষয়টি মনে রাখবে, ইংরেজিতে বানানগুলো ভালোভাবে শিখতে হলে বা বুঝতে হলে ভুল কম হওয়ার জন্য সেলুবল দেওয়া করতে হয়। সেলুবল দেওয়া করতে হয়। তোমরা সেলুবল সম্পর্কে তোমাদের আমি আগে ক্লাসে ধারণা দিয়েছি। সেলুবল তোমরা জানো 4 প্রকারের তোমাদের ক্লাসে দেওয়া আছে: মনোসেলুবল, ডাইসেলুবল, ট্রাইসেলুবল এবং শেষে পলিসেলুবল। দেখুন এটা কোন সিলেবলগুলোর মধ্যে পড়ে? ইনডিফিনিট, এটা পরে হলো পলিসিলেবলের মধ্যে। এরকমভাবে প্রত্যেকটা আমরা ইংরেজি বড় বড় ওয়ার্ডগুলি আমরা সিলেবল দিয়ে অবশ্যই করব। তাহলে দেখা যায় আমাদের বানানগুলি ভুল কম হবে, পরীক্ষার খাতায় ভুল কম হবে, আমাদের ইংরেজিটা অনেক শুদ্ধ হবে। তাই আমি তোমাদের জন্য অনুরোধ করব, তোমরা সিলেবল দিয়ে বানানগুলি ভালো করে শেখার চেষ্টা করবে। তো এখন এরকমভাবে প্রেজেন্ট টেন্সকে যেমন 4 ভাগে ভাগ করা হলো, পাস্ট টেন্সকেও এরকমভাবে 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স একইভাবে 4 ভাগে ভাগ করা হয়: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সংজ্ঞাটি তোমাদের একটু মোটামুটি ভাবে জানা দরকার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সংজ্ঞাটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে নিতে পারে। সংজ্ঞাটি বিভিন্নভাবে তোমাদের বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সংজ্ঞা বিভিন্নভাবে হতে পারে। তুমি মোট কথা তোমাদের বোঝালো বড় বিষয়, বোঝাটা বড় বিষয়। যে ভার্বের কাজ, যে ভার্বের কাজ বর্তমানে হয় এবং যে ভার্বের কাজ বর্তমানে হয় এবং যাহা চিরন্তন সত্য ও অভ্যাসগত বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেহেতু সংজ্ঞা, তো প্রেজেন্ট টেন্সের আমি যে সংজ্ঞা দিলাম, তাহলে বাংলা আমি কিভাবে চিনব? এটিকে তুমি লিখতে পারো বাংলায় প্রেজেন্ট হয়। তুমি বাংলা কিভাবে চিনব? যেহেতু আমরা বাঙালি, আওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, আমরা বাংলায় ভালো বুঝি, তাই লিখতে পারি আমরা বাংলায় চেনা পাই। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে এ ও করি করো করে করেন ইত্যাদি উল্লেখ থাকে। ইত্যাদি উল্লেখ থাকে। যেমন তোমরা লিখে নিতে পারো আমরা বই পড়ি।
বাংলা বাক্যের বিষয়টা খেয়াল রাখবে। বাংলা বাক্যের বিষয়টা খেয়াল রাখবে যে বাংলা বাক্যের শেষের শব্দটি হচ্ছে ভার বা ক্রিয়া। এখানে ভার বা ক্রিয়া হচ্ছে পরি। এখানে যদি পরিটা বলতে চাই পরি রস্বই আসে, তাহলে সেই হিসাবে আমাদের বাংলা চ্যানেলের উপর রস্বই এখানে আছে, তাহলে আমাদের বলতে হয় এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পরি। এখন যদি এটাকে আমরা আবার গঠন অনুসারে করতে চাই, তাহলে গঠনটি আমাদের আবার ইংরেজিতে বুঝতে হবে আর শিখতে হবে। গঠনটি হচ্ছে ইংরেজিতে, তুমি গঠনের ইংরেজি হচ্ছে স্ট্রাকচার, তুমি লিখতে পারো। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি আরেকটু বিষয় আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। এই বিষয়ে আমি তোমাদের পরবর্তী ক্লাসে না হয় বলবো, তো তোমরা লিখে নিতে পারো, লিখে নিতে পারো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস ইএস বা আই এর যোগ হয়। এবং কোথায় এস ইএস বা আই এর যোগ হয় আমি চেষ্টা করবো তোমাদের পরবর্তী ক্লাসে সেটি বোঝানোর জন্য। তো গঠন অনুসারে যদি আমরা এটা ইংরেজি করতে চাই তাহলে দেখা যায় যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কেমনে দিলাম আগে আমি বলেছি যে এটা পরি, এটা ভার্ব বা ক্রিয়া, পরের সঙ্গে রস্বই আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমরা গঠন হিসাবে ট্রান্সলেট করতে চাই বা ইংরেজি করতে চাই তাহলে আমরা লিখতে পারি আগে হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা মনে রাখবা, বাংলা বাক্যের প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট উই, তারপরে পরি, পড়া ইংরেজি রিড। আমরা সবাই জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রথমটাই রিড, উই রিড, উই রিড, বই মানে বুক, আমরা সবাই জানি উই রিড এ বুক। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি তোমাদের ধারাবাহিকভাবে আরো পরবর্তী ক্লাসে অন্যান্য যে পরবর্তী রয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরও বিস্তারিত অনেক কিছুই আছে, এই সম্পর্কে আমরা পরে আরও তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কথা বলবো। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে যোগদান করবে, তোমাদের ভালো লাগবে। তো তাই সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর সবাই ঈদের আগে মনে হয় আমাদের আজকেই ক্লাসটি শেষ। তোমাদের আমার পক্ষ থেকে, স্কুলের পক্ষে সবাইকে তোমাদের জন্য থাকলো ঈদ মোবারক। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।